আজকে আমরা ভেক্টর বিয়োগ শুরু করব। তার আগে আমরা ভেক্টর যোগের কতগুলো উদাহরণ আমরা নিচ্ছি। ফার্স্ট উদাহরণটাতে আমরা দেখেছি যে দুটো সমান মানের ভেক্টর রয়েছে, দুটো সমান মানের ভেক্টরের লব্ধি কখন ওই দুটো ভেক্টরের প্রত্যেকটির সমান হবে। এখানে দুটো সমান মানের ভেক্টরের মধ্যে যদি 120 ডিগ্রি কোণ থাকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিওমেট্রিক্যালি আমরা দেখছি। কিন্তু আমরা বীজগণিতে ভেক্টর নিয়মের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে পাই কি, না, লব্ধির মানটা প্রতিটা ভেক্টরের মান যদি x হয় তাহলে লব্ধির মানও হবে x। তাদের মধ্যে কোণের মান আমি জানি না, ধরে নিলাম থিটা। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু cos থিটা। সেখান থেকে তোমরা থিটার মান বের করতে পারবে 120 ডিগ্রি। আর দুটো ভেক্টর বলছে, দুটো বল 12 নিউটন মানের আর 5 নিউটন মানের, তারা একই বিন্দুতে ক্রিয়াশীল, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে তাদের লব্ধি বলের মান কত। এখানে 5 নিউটন এদিকে আছে, এদিকে 12 নিউটন আছে। এরকম যদি এরা 90 ডিগ্রি কোণে থাকে তাহলে এই যে সামান্তরিকটা আমরা টানলাম, এটা সামান্তরিক সূত্র অনুযায়ী টানলাম, টানতে গিয়ে আমরা দেখতে পেলাম এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এছাড়াও তুমি যদি এখানে cos 90 ডিগ্রি দিতে, সেটাও 0 আসতো। এমনি আমি এটা বলছি যে এখানে আমরা এইরকম টাইপের যে ভেক্টরের পরবর্তীকালে পেলে আমরা পুরো সূত্রটা এরকম লিখতে হবে না আমাদেরকে। এখানে থিটার মান 90 ডিগ্রি বসালে জানবো যে এটা পুরোটা 0 হবে, অর্থাৎ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে आंसर। তাহলে সেইটা কত হয় না, 25 প্লাস 144 169, 169 এর বর্গমূল করলে আমরা পাই 13 নিউটন। এবার এক ব্যক্তি পূর্ব দিকে 100 মিটার গেল, এরপর উত্তর পূর্ব দিকে 300√2 মিটার গেল, ব্যক্তির মোট সরণ কত? সেক্ষেত্রে আমরা কি করছি না, এক্ষেত্রে একে নিয়েছি, পূর্ব দিকটা এদিকে করেছি, পূর্ব দিকে 100 মিটার গেছে, আর উত্তর পূর্ব দিক অর্থাৎ পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে গেছে 300√2 মিটার। এই দুটোকে আমরা লব্ধি করলে, এই দুটোকে যোগ করব আমরা কোন নিয়মে, না সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা যোগ করতে পারবো, অথবা ত্রিভুজ সূত্রের সাহায্যে যোগ করতে পারবো। যোগ করলে এই ফর্মুলা অনুযায়ী রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এইগুলো বসিয়ে দিলে থিটার মান এখানে হবে 45 ডিগ্রি, বসিয়ে দিলে আমরা পাচ্ছি 500 মিটার आंसर। তাহলে ওই ব্যক্তির মোট সরণ হবে 500 মিটার। তারপরে আছে কি, 4 নিউটন পশ্চিম অভিমুখী ভেক্টরটির বিপরীত ভেক্টর লেখো। না 4 নিউটন পশ্চিম, যদি এদিকে পশ্চিম হয়, এদিকে যদি পশ্চিম হয় 4 নিউটন, তাহলে এর বিপরীত ভেক্টর 4 নিউটন হবে এইদিকে পূর্ব অভিমুখী। এইটা আমাদের ধারণা থাকতে হবে, কারণ আজকে আমরা ভেক্টরের বিয়োগ এইটা আলোচনা করতে চলছি। তারপরে হচ্ছে রয়েছে 5 নম্বরে 10√2 নিউটন দক্ষিণ পূর্ব ভেক্টরটির বিপরীত ভেক্টর দেখাও। দেখো দক্ষিণ পূর্ব মানে এই দিকটা, এই দিকের বিপরীত হবে এদিকে, তাহলে উত্তর পশ্চিম দিক বরাবর এই ভেক্টরটি থাকবে, বিপরীত ভেক্টরটি থাকবে, যার মান আমরা জানি সমান হবে, দিকটা শুধু বিপরীত হবে। এই হলো আমাদের আজকের 0 আওয়ার্স 1। এবারে আমরা ভেক্টর বিয়োগে চলে যাব। ভেক্টর বিয়োগ অ্যাকচুয়ালি আমরা জানি যে ভেক্টর যোগের ক্ষেত্রেও যখন আমরা যোগ করি তখন আমরা দেখতে পাই যে যে লব্ধির মানটা আসছে সেই লব্ধির মানটা কিন্তু বাড়তে পারে আবার কমতেও পারে। হ্যাঁ, এটা তোমরা দেখেছো কিরকম না, দেখো 10 নিউটন একটা বল আছে এদিকে, আর এদিকে একটা আছে 8 নিউটন বল। এদের যে লব্ধি, আমি যদি এখানে এটাকে এ বল বলি আর এটাকে যদি বি বল বলি, এ প্লাস বি করলে আমি দেখতে পাচ্ছি যে লব্ধির মানটা হচ্ছে 2 নিউটন। তাহলে এতদিন আমরা জেনেছি, ক্লাস 1 থেকে আমরা জেনেছি যে যোগ করলে বাড়ে আর বিয়োগ করলে কমে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টরের ক্ষেত্রে যোগ করলেও কমতে পারে, হ্যাঁ, আবার বিয়োগ করলেও বাড়তে পারে, সেটা আমরা আজকের আলোচনায় পাবো। দেখো দুটো সংখ্যা যখন আমরা যোগ করি তখন আমরা কি করি, আমরা ধরো 5 আর 3 যোগ করছি, সরাসরি আমরা যোগ করে কর গুণি 5 নিয়ে নিই, তারপরে 3 নিই, 3 নিয়ে টোটাল কত হয় সেটা দেখি, তারপরে সেটাকে বসাই 8। এবারে এরকম যদি হয়, তোমাকে যদি বলে যে না তুমি বিয়োগ করো 5 - 3, 5 - 3 সমান কত হবে, তুমি
কি করবে, তুমি সহজ নিয়মে শিকড় গুলো থেকে বাদ দিয়ে তুমি সেটা বের করতে চাইবে, কিন্তু তোমাকে বাদ দিয়ে নিয়ম শেখানো হলো না। ধরা যাক তোমাকে বাদ দেওয়া হয় কিভাবে, ওই নিয়মটা তোমাকে শেখানো হয়নি, তোমাকে যোগ শেখানো হয়েছে এবং বিপরীত সংখ্যা শেখানো হয়েছে, যে 3-এর বিপরীত সংখ্যা হচ্ছে -3, হ্যাঁ, 2-এর বিপরীত সংখ্যা -2, এই রকম শেখানো হয়েছে আর যোগ শেখানো হয়েছে। তখন তুমি কি লিখবে না, এই 5 -3 সমান লিখবে 5 প্লাস -3, এরকম করে লিখবে, তাই না? আবার ধরো তোমাকে দেওয়া হলো 10 -18, তখন তুমি লিখবে কি 10 প্লাস -18। কারণ কি, তোমাকে তো বলা হয়েছে, তোমাকে বিয়োগের নিয়ম তোমাকে শেখানো হয়নি, বিয়োগ তুমি জানো না, সেক্ষেত্রে তুমি যোগের নিয়ম দিয়ে করতে পারবে যদি তোমার এই ধারণাটা থাকে যে 18 এর বিপরীত সংখ্যা হলো -18। এবারে দেখো, ভেক্টরের ক্ষেত্রেও বিপরীত ভেক্টর হয়, এটা আমরা প্রথম দিন থেকে জানি, আজকেও আমরা আলোচনা করলাম। ধরো তোমাকে বললো যে এই ভেক্টরটা আছে এ ভেক্টর, আর এই দিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর, এটা ধরা যাক 10 নিউটন, আর এটা এটা 5 নিউটন, 5 নিউটন, আর এটা 3 নিউটন। হ্যাঁ, এবার তোমাকে বললো যে এই দুটো ভেক্টর তোমাকে বিয়োগ করতে হবে, এ থেকে বি বাদ দিতে হবে। তখন তুমি কি করবে, তখন তুমি লিখবে কি, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এবারে একজন বলো, এই মাইনাস বি ভেক্টরটা কি, বলো এই মাইনাস বি ভেক্টরটা কি, বলো। মাইনাস বি ভেক্টরটা হলো বি ভেক্টরের অপোজিট ভেক্টর। এইবারে দেখো, তাহলে আমি এই দিকটায় 5 নিউটন, এটাকে এর মতো করে লিখে রাখলাম 5 নিউটন, আর এই বিটাকে আমি এইদিকে করে আঁকতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে বলবো কি, মাইনাস বি ভেক্টর। এদিকে যদি বি ভেক্টর থাকে, এইদিকে থাকবে মাইনাস বি ভেক্টর, আমরা একটু আগে দেখেছি। এবারে আমি এদেরকে যোগ করব, এ প্লাস মাইনাস বি ভেক্টর, এবারে সরাসরি যোগ করতে পারবো। এ ভেক্টর হচ্ছে তোমার এটা হচ্ছে 5, আর আর এটা হবে প্লাস, দেখো বিয়োগ করছি কিন্তু এ মাইনাস বি, তাহলে এটা কিন্তু -3 নয়, এটা হচ্ছে +3, তাহলে হবে এখানে 8 নিউটন। একটু আগে আমি বলেছিলাম যে বিয়োগ করলেও বাড়তে পারে, যোগ করলে যেমন কমতে পারে ভেক্টরের ক্ষেত্রে, বিয়োগ করলেও বাড়তে পারে, এইটা মাথায় রাখবে, কেমন? তাহলে বুঝতেই পারছো যে ভেক্টরের বিয়োগ নতুন কিছু নয়, আমরা যদি যোগের ফান্ডাটা জানি তাহলে আমরা সেখান থেকে বিয়োগ করতে পারি, শুধুমাত্র এর মাঝে কে থাকবে না বিপরীত ভেক্টর থাকবে। এবারে এটাকে ভালো করে এক্সপ্লেন করা যাক। এখানে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, আচ্ছা না এই দিকটাকে আমি এ দিক, এ ভেক্টর, আর এখানে একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর। আমি বের করতে চাই যেটা, সেটা হলো এ মাইনাস বি। এ মাইনাস বি কে এবারে কিভাবে লিখবো তোমরা বলে ফেলো, এ মাইনাস বি কে কিভাবে লিখবো? এ, আমাকে যোগ শেখানো হয়েছে, বিয়োগ শেখানো হয়নি, তাহলে আমি কি করব, এ প্লাস, বলো কি লিখবো, বলো যে কোনো একটা বলো। মাইনাস বি ভেক্টর। ভেরি গুড, মাইনাস বি ভেক্টর। এই মাইনাস বি ভেক্টরটাকে আঁকতে গেলে আমাকে কি করতে হবে, আমরা বলেছিলাম 10 মিটার পূর্ব, তার বিপরীত ভেক্টর কি হয়, 10 মিটার পশ্চিম। তাহলে এখানে বি এই দিকে থাকলে মাইনাস বি ভেক্টরটা কোন দিকে থাকবে, মাইনাস বি ভেক্টরটা এই দিকে থাকবে। এবার এইটা আর এটা যোগ করা মানে কি, আমাকে কি করতে হবে, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর একে তার সামান্তরিক টানতে হবে। এখানে সামান্তরিক টানতে গেলে আমাকে কি করতে হবে, এই রকম টানতে হবে, আর এখানে হচ্ছে এই রকম টানতে হবে, ঠিক আছে? এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, মাইনাস, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই যে ভেক্টরটা পেলাম, আমি নাম দিয়ে দিই, প্রথমে ধরো ও ছিল, এটা পি, এটা কিউ, এটা দিয়ে দিলাম এস, এটা দিয়ে দিলাম আর। তাহলে এই যে ও আরটা আমি পেলাম,
এই ও আর সমান কি? ও আর সমান বলো ওএস প্লাস ওপি, ওএস প্লাস ওপি। ঠিক আছে, এই ওএস টা কি? ওএস টা হলো মাইনাস ও কিউ, মাইনাস ও কিউ প্লাস ও, অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো ওপি মাইনাস ও কিউ। কি তাহলে ওপি টা অ্যাকচুয়ালি কে? না এ ভেক্টর। ও কিউটা অ্যাকচুয়ালি কে? না বি ভেক্টর। তাহলে বুঝতেই পারছো এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল হলো এই ভেক্টরটি। এবার এট ফার্স্ট দুটো ভেক্টর যখন আমার জানা আছে, তখন আমি তাদের মধ্যে কোণ জানি আর তাদের ভ্যালুটা জানি, ম্যাগনিটিউডটা জানি। তাহলে এই কোণটা কত হবে? না এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। খুব সহজ। এই পুরোটা দেখো, এটা একটা সরলরেখার উপর আছে, পুরোটা 180 ডিগ্রি, তার মধ্যে এইটা থিটা, তাহলে হবে এটা 180 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যে ও আর ভেক্টরটা পাচ্ছি, সেই ও আর ভেক্টরটা কি পাবো বলো? এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। এর মান কত? এর মান হচ্ছে বি আর এর মান এ। বিপরীত ভেক্টর তো কি হয়েছে? এর মানটা তো পরিবর্তন হয়নি, এর যে ম্যাগনিটিউড, হ্যাঁ এর যে মড ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু সেম আছে এর এ আর এ। শুধু অ্যাঙ্গেলটা আমি লিখবো থিটার বদলে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী আমরা ও আর এর ভ্যালু, ও আর কে আমি ধরা যাক এটাকে সি দিয়ে দিলাম, ও আর সি ভেক্টর সমান, আমরা যদি বলি ও আর সমান আমি লিখতে পারবো কি, সি ভেক্টর যদি ও আর হয় তাহলে সি সমান হবে বলো এ স্কোয়ার, এই ভেক্টরটার মান প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, কত হবে একজন বলো, যে কোনো একজন, cos 180 ডিগ্রি মাইনাস থিটা। ভেরি গুড, 180 ডিগ্রি মাইনাস থিটা, ভেরি গুড। তাহলে 180 cos এর মান 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটাটা যদি একটা সূক্ষ্ম কোণ হয় তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, সেই যে ভ্যালুটা, সেই অ্যাঙ্গেলটা দ্বিতীয় পাদে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি টু 180 ডিগ্রির মধ্যে থাকে। দ্বিতীয় পাদে cos এর ভ্যালুটা কি হয়? না নেগেটিভ হয়। তাহলে এখানে cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে মাইনাস cos থিটা। এই কারণে এটা আমরা নতুন ভাবে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে যোগের নিয়ম ছিল কি? যোগের নিয়ম ছিল c ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। হ্যাঁ, আর এখানে বিয়োগের নিয়ম হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এইটুকুই পরিবর্তন হলো, আর কোনো পরিবর্তন হলো না। এই হলো আমাদের যোগের। আর দিকটা বের করতে চাই আমরা, এখানে মূল ভেক্টর কে আছে এখনো পর্যন্ত, এই পি ভেক্টরের সঙ্গে আমি মানটা নিতে পারি। পি ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে থাকে তাহলে আমি কি পাবো? tan আলফা সমান বলো কি পাবো? সূত্রটা কি হয়? সূত্র কি হয় না, যে ভেক্টরের সঙ্গে মান নিয়েছি, যে ভেক্টরের সঙ্গে কোণটা নিয়েছি, তার ছাড়া যে বাকি যে কোণ, বাকি যে ভেক্টরটা সেটা কত? না এখানে আমি এ মানের ভেক্টরটার সঙ্গে কোণ নিয়েছি, তাহলে বি মানের ভেক্টরটা এখানে বসাতে হবে। বি সাইন কি হবে? কে বলতে পারবে? বাই বলো, বি সাইন কত হবে এখানে? আলফার মানটা কত হবে? এখানে তো যোগ করছি, এই ভেক্টর দুটো যোগ করছি, তাহলে এখানে এদের মধ্যবর্তী কোণটাই হবে এখানকার কোণ। কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। কেন বলতে পারছো না? আর এটা হবে a প্লাস বি cos 180 ডিগ্রি মাইনাস থিটা। ভালো করে এটা লেখা যাক, একটু পরিষ্কার করে লেখা যাক। এখানে আমি এইগুলো আর রাখার দরকার হচ্ছে না, বুঝতে পেরে গেছে এগুলো। tan আলফা সমান এই ভেক্টরের সঙ্গে কোণ করেছে, তাহলে এই ভেক্টরটার মান বি, সাইন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি মাইনাস থিটা বাই a প্লাস বি cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে হবে কি? সাইন অল সাইন tan cos, দ্বিতীয় পদে সাইনের ভ্যালু পজিটিভ হবে, তাহলে এটা হবে বি সাইন থিটা, আর এটা হবে cos এর ভ্যালু নেগেটিভ হবে a মাইনাস বি cos থিটা।
তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। যোগের ক্ষেত্রে এটা প্লাস ছিল, এখানে মাইনাস হলো, যোগের ক্ষেত্রে এটা প্লাস ছিল, এখানে মাইনাস হলো। তাহলে দুটো জায়গার পরিবর্তন ঘটেছে, সেই জায়গাগুলোকে আমরা ভালো করে লক্ষ্য করব, বাকি সমস্ত কিছু অ্যাড রয়েছে। ফর এক্সাম্পলে রয়েছে 10 নিউটন ও 12 নিউটন দুটি বলের মধ্যবর্তী কোণের মান 60 ডিগ্রি হলে এদের অন্তরফল কি হবে। জাস্ট অন্তরফলটা এখানে দেওয়া হয়েছে। তবে অন্তরফলের সূত্র আমাদের কাছে আছে, অন্তরফলের সূত্রটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে যে অ্যান্সারটা পেয়েছি সেটা হলো √124 নিউটন। আর 12 নিউটনের সঙ্গে যদি ওই অন্তরফলটা অর্থাৎ বিয়োগফলটা আলফা কোণ করে থাকে, তাহলে tan আলফা হবে 10 sin থিটা বাই 12 মাইনাস 10 cos। সেখান থেকে আমরা পেয়েছি 5√3/7, অর্থাৎ আলফার মান পেয়েছি tan ইনভার্স 5√3/7। এই অ্যাঙ্গেলটা করেছি। ভেক্টর বিয়োগের প্রয়োগ করে থাকি আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করতে। ধরো বৃষ্টি পড়ছে, এরকম করে লম্বভাবে মেঘ থেকে বৃষ্টি পড়ছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো ছাতা নিয়ে। কোনো অসুবিধা নেই, তুমি এরকম করে ছাতাটাকে রাখবে, বৃষ্টি তোমার ছাতার উপর পড়বে, কেমন? কিন্তু তুমি কি করলে না, বৃষ্টি এরকম করে পড়ছে, তুমি ছাতা নিয়ে এগিয়ে যেতে চাইলে, তুমি ছাতা নিয়ে এগোতে চাইলে, তাহলে তুমি ছাতাটাকে কেমন ভাবে রাখো না? তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি রেখেছো, কিন্তু খেয়াল করে দেখো যে ছাতাটাকে তুমি এইরকম করে রাখো। সাইকেল চালানোর সময়ও বটে, হ্যাঁ, ছাতাটাকে তুমি এইরকম করে রাখো, অর্থাৎ উলম্বের সঙ্গে একটা কোণ করে রাখো, ঠিক কি না? উলম্বের সঙ্গে একটা কোণ করে থাকে ছাতাটা। কেন তুমি এরকম করে রাখো? তার উত্তর হচ্ছে এই আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, এখানে বৃষ্টির আপেক্ষিক বেগ কিন্তু আর এই দিকে হচ্ছে না, অর্থাৎ লম্বভাবে উপর থেকে নিচের দিকে পড়ছিল বৃষ্টি, তার যে বেগ সেটা এখনো তার বেগ লম্বভাবে নিচের দিকে, কিন্তু আপেক্ষিক বেগ অর্থাৎ তোমার সাপেক্ষে যে বেগ এখন কিন্তু আর লম্বভাবে হচ্ছে না, তোমার সাপেক্ষে বেগ তোমার দিকে আসছে। হ্যাঁ, এইরকম কোণ করে বৃষ্টিটা পড়ছে বলে মনে হবে। যখন তুমি মুভ করছো, একটু ভালো বেশ গতিতে মুভ করছো, তখন তোমার মনে হবে বৃষ্টিটা এইরকম ভাবে পড়ছে, খারাপ ভাবে পড়ছে বলে মনে হবে না। সেটার কারণ হলো আমাদের এই আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি কি, যে একটা বস্তু, ধরো তুমি যাচ্ছ, তোমার বন্ধু তোমার সঙ্গে সমান্তরাল ভাবে একই বেগে যাচ্ছে, তাহলে তুমি দেখবে সাইডে তাকালে সবসময় বন্ধুকে দেখতে পাবে, একই জায়গায় রয়েছে বলে মনে হয়। বা তুমি একটা ট্রেনে বসে আছো, পাশে একটা ট্রেন সমান্তরাল ট্র্যাকে, ওই ওই যে ট্র্যাকে তোমার ট্রেনটা যাচ্ছে, পাশের ট্রেনটা ও যদি সমান্তরাল ট্র্যাকে যায়, তাহলে তুমি দেখতে পাবে দুটো ট্রেন যদি একই গতিবেগে যায়, জানলার দিক থেকে তাকালে ওই দিকের জানলায় যে বসে আছে তাকে তোমার স্থির বলে মনে হবে। অর্থাৎ এখানেও দুজনের বেগ থাকা সত্ত্বেও আপেক্ষিক বেগ শূন্য হয়ে যাচ্ছে। উল্টোটা যদি হতো, তুমি এদিকে যাচ্ছ, একটা ট্রেন এদিকে যাচ্ছে, আর অন্য একটা ট্রেন উল্টো দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি দেখবে দুটো ট্রেনকে পরস্পর বেশি গতিতে আছে বলে দেখবে। অর্থাৎ সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগের মানটা বেড়ে যাচ্ছে। সেগুলো হিসেব করবো কি করে না, সেগুলো হিসেব করতে গেলে একটা সাপেক্ষে, অর্থাৎ একটা গতিবেগের সাপেক্ষে অন্য একটা গতিবেগ বিয়োগ করতে হবে। একটার সাপেক্ষে ধরো এ বস্তুর গতিবেগ বি বস্তুর সাপেক্ষে কত, তাহলে তোমাকে মনে করতে হবে কি বি বস্তুটা স্থির আছে, তুমি ছুটছো, তোমার বন্ধু ছুটছে, তুমি এগিয়ে গেলে, তোমার বন্ধুকে স্থির ধরলে তুমি কতটা এগিয়ে যাচ্ছ সেটাই হবে প্রতি সেকেন্ডে। তুমি যদি 5 মিটার তোমার বন্ধু থেকে এগিয়ে যাও, তাহলে সেটাই হবে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার আপেক্ষিক গতিবেগ। তাহলে এখানে কার থেকে কার গতিবেগ বিয়োগ হবে না, তোমার আপেক্ষিক গতিবেগ বন্ধুর সাপেক্ষে, তাহলে তোমার গতিবেগ মাইনাস বন্ধুর গতিবেগ, সেটাই হবে তোমার গতিবেগ, তোমার আপেক্ষিক গতিবেগ বন্ধুর সাপেক্ষে। বা তোমার বন্ধুর আপেক্ষিক গতিবেগ তোমার সাপেক্ষে যদি হয়, তখন কি করবে না, বন্ধুর গতিবেগ মাইনাস তোমার গতিবেগ, একটা নির্দেশ তন্ত্র যদি ফিক্স নির্দেশ তন্ত্র থাকে, তার সাপেক্ষে তোমার গতিবেগ আর তার সাপেক্ষে তোমার বন্ধুর গতিবেগ যদি v1 আর v2 হয়, তাহলে কি হবে না, তোমার গতিবেগ, তোমার আপেক্ষিক গতিবেগ উইথ রেসপেক্ট টু ইউর ফ্রেন্ড, তখন কি হবে v1 মাইনাস v2। তোমার বন্ধুর গতিবেগ
উইথ রেসপেক্ট টু ইউ, তখন হবে v2 মাইনাস v1। এই জিনিসগুলো আমরা জানবো যে ভি রিলেটিভ, তাহলে আমার এখানে যদি বলি ভি রেন, এরকম করে পড়ছে ভি রেন, আর এখানে ভি ম্যান, এগুলো সব ভেক্টর রাশি, উপরে ভেক্টর চিহ্ন দেব, তাহলে কি হবে না ভি রিলেটিভ কার গতিবেগ, না বৃষ্টির, দেখা যাচ্ছে এখানে কি হবে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ এইটা সমান হবে ভি রেন। আমি কি বলেছিলাম একটু আগে, যার আপেক্ষিক গতিবেগ সে আগে থাকবে, ভি রেন মাইনাস ভি ম্যান, মনে থাকবে ভি রেন মাইনাস। অর্থাৎ দেখো রিলেটিভ গতিবেগ যদি দেওয়া থাকে, ধরো তোমাকে বলা থাকলো যে বৃষ্টির গতিবেগ এইটা মনে হচ্ছে, ভি রিলেটিভ এইটা মনে হচ্ছে, আর ভি ম্যান এইদিকে যাচ্ছে, ভি ম্যান, তাহলে বৃষ্টির গতিবেগ কত, তখন তুমি কি করবে, বৃষ্টির গতিবেগ কত বের করতে গেলে তোমাকে কি করতে হবে, না ভি রিলেটিভ জানো, ভি ম্যান জানো, তাহলে তোমাকে এটাকে সাজিয়ে লিখতে হবে যে ভি রিলেটিভ ইকুয়ালস টু ভি ম্যান, ভি রেন মাইনাস ভি ম্যান। দেখো এখানে ভি রিলেটিভ এর সঙ্গে একটা ভি ম্যান যোগ করে দাও, আর এটা তাহলে ডান দিকেও ভি ম্যান একটা যোগ হবে, ভি রেন মাইনাস ভি ম্যান প্লাস ভি ম্যান। আমরা ভেক্টর বীজগণিতের কতগুলো নিয়ম আছে সেগুলো একটু পরে আমরা আলোচনা করব, সেখানে দেখবো যে দুটো ভেক্টর, বিপরীত ভেক্টর যদি পাশাপাশি থাকে, যোগ হয়ে যায়, তাহলে সেখান থেকে শূন্য ভেক্টর পাওয়া যায়, তার মানে এটা হবে ভি রেন। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা থেকে যদি আমাদের ভি ম্যান আর ভি রিলেটিভ দেওয়া থাকে, তাহলে ভি রেন পেয়ে যাবো কি করে, না ভি রিলেটিভ সমান ভি রেন প্লাস ভি ম্যান। মনে মনে করবে এখানে এটাকে নিয়ে চলে আসছো তুমি, তাহলে মাইনাস ভি ম্যান ছিল সেটা প্লাস ভি ম্যান হয়ে যাবে, অর্থাৎ ভি রেন যেটা হবে ভি রিলেটিভ প্লাস ভি ম্যান সমান হয়ে যাবে ভি রেন। বোঝা গেল? এইভাবে আমরা আপেক্ষিক গতিবেগ নির্ণয় করতে পারি এই ভেক্টর বিয়োগের নিয়ম থেকে। এবারে দেখো বেগের পরিবর্তন আমি হিসেব করব। ধরো এরকম একটা বৃত্তাকার পথে একটা বস্তু খুব সমান দ্রুতি নিয়ে সে যাচ্ছে, দ্রুতি বাড়তেও পারে, সেটা নিয়ে চাপ নিয়ে দরকার নেই, আমি সমান দ্রুতির কথা বলছি। তাহলে কি হচ্ছে না তার হচ্ছে বেগের, এটা v1 আর এটা v2, বেগের মান দুটো সমান, এখানেও বেগের মান আমি যদি মড v1 নিই সেটাও v, আর মড v2 যদি নিই সেটাও v, কিন্তু এখানে বেগের পরিবর্তন ঘটছে। কেউ বলবে না এটা বেগের মান সমান আছে, বিয়োগ করে দিলে শূন্য হয়ে যাবে, না এখানে ভেক্টর বিয়োগ, এখানে দিকটা একটা ফ্যাক্টর, এইটা যদি থিটা পরিবর্তন হয় তাহলে তুমি দেখতে পাবে যে এখানে v1 হলে, এদিকে v1 হলে এখানে থিটা পরিবর্তন হচ্ছে, v2 হবে এই দিকে, v2 হয়ে যাবে এই দিকে থিটা। এবারে তুমি জানো v1 আর v2 বিয়োগফল, এখানে আমি এটা সেকেন্ড আর এটা ফার্স্ট, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করলে আমি ডেল্টা ভি পেয়ে যাবো, ডেল্টা ভি সমান আমি পেয়ে যাবো রুট ওভার v2, রুট ওভার বলছি v2 মাইনাস v1। এবার ডেল্টা ভি এর মান পেয়ে যাবো রুট ওভার v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস 2v1 v2 ইন্টু cos থিটা। বোঝা গেল? এইগুলো আমরা বের করতে পারবো ভেক্টর বিয়োগের ধারণা। আর ভরবেগের পরিবর্তন হিসাব করতে বলে আমাকে কি করতে হবে, ডেল্টা পি সমান p2 মাইনাস p1 করে দেব, তাকে আমি ডেল্টা টি দিয়ে বা টি দিয়ে যদি ভাগ করি তাহলে আমি ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাবো, সেখান থেকে আমি প্রযুক্ত বলের মান হিসেব করতে পারবো। তাহলে বুঝতেই পারছো যে ভেক্টর বিয়োগ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আরো অনেক ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু আমরা এই কটা আমরা এখানে আলোচনা করব। এছাড়াও স্রোতের বেগ আছে, নৌকার বেগ আছে, যখন তুমি খেয়া পার করো তখন কি নৌকাটাকে সরাসরি মাঝি এ পার থেকে ও পারে নিয়ে যায়, না স্রোতের বিরুদ্ধে নিয়ে যায়? যদি সরাসরি চেঞ্জ করতে হয় তখন কিন্তু নৌকাটাকে অন্যদিকে ঠেলতে হয়, যাতে তাদের লব্ধিটা কাজ করে আড়াআড়ি। এরকম অনেক উদাহরণ তুমি পাবে যেখানে এই আপেক্ষিক বেগ বা ভেক্টর বিয়োগের ধারণা রয়েছে, ভেক্টর যোগের ধারণা রয়েছে। ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ একসঙ্গে আমরা প্রয়োগ করার চেষ্টা করব পরের উদাহরণগুলো। এখন তোমরা এটা একটু দেখে নাও, তুলে নাও। ভেক্টর বীজগণিতের যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়মগুলো আমরা পাই,
সেই নিয়মগুলো হলো, ফার্স্ট হচ্ছে বিনিময় নিয়ম, তারপরে হচ্ছে সংযোগ নিয়ম, তারপর হচ্ছে বন্টন নিয়ম। বিনিময় নিয়মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দুটো ভেক্টরের যোগফল আমরা যেভাবেই করি না কেন, a প্লাস বি যদি করিও যা রেজাল্ট আসবে বি প্লাস এ করলেও আমরা একই রেজাল্ট পাবো। সংযোগ নিয়মে আমরা কি বলছি, a প্লাস বি প্লাস সি এর মধ্যে এই দুটো ভেক্টরকে আগে যোগ করে তারপরে যদি এই ভেক্টরের সঙ্গে যোগ করা হয় তাহলে যে লব্ধি পাওয়া যায়, এই দুটো ভেক্টরকে আগে যোগ করে তারপরে প্রথম ভেক্টরের সঙ্গে যোগ করলেও একই লব্ধি পাওয়া যায়। এর ছাড়াও এই দুটো রুলকে আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি। এখানে বলেছি যে কোনো ভেক্টরের সঙ্গে যদি শূন্য ভেক্টর যোগ হয় সেই ভেক্টরের আমরা এই বিনিময় নিয়ম অনুযায়ী আমরা ভেক্টরে শূন্য প্লাস এ এবং সেটার যে মান হয় সেটা ওই ভেক্টরের সঙ্গে সমান। তারপরে আমরা যে নিয়মটা বলেছি যে কোনো ভেক্টরের সঙ্গে তার বিপরীত ভেক্টর যোগ হলে শূন্য ভেক্টর আমরা পেয়ে থাকি। এবার বন্টন নিয়মে m ইন্টু a প্লাস b যদি করি, m ইন্টু a প্লাস m ইন্টু b এইটা আমরা পাবো। সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা কোনো সংখ্যাকে গুণ করছি দুটো ভেক্টরের যোগফলের সঙ্গে, সেই সংখ্যাটাকে যদি আগে ওই ভেক্টর দুটোর সঙ্গে গুণ করে যোগ করতাম তাহলেও একই রেজাল্ট পাওয়া যেত, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন ল বলছি। এছাড়া দুটো সংখ্যাকে যোগ করে আমি একটা ভেক্টরের সঙ্গে গুণ করছি, তা না করে যদি ওই সংখ্যাগুলোকে আগে থেকে ওই ভেক্টরটার সঙ্গে গুণ করে রাখতাম তারপরে যদি যোগ করতাম তাহলেও একই রেজাল্ট পেতাম। এই নিয়মগুলোকে আমরা বলছি ভেক্টর বীজগণিতের নিয়মাবলী। উত্তর দিকে যাচ্ছে ফার্স্টে, তারপরে গেল পূর্ব দিকে। আমি লিখবো এরকম, উত্তর দিক 10 মিটার পার সেকেন্ড, বরাবর এটা হচ্ছে v1। আচ্ছা v1 এটা, তারপরে গেছে পূর্ব দিকে এই দিকে, এটা হলো গিয়ে আমার v2। বের করতে হবে কি বেগের পরিবর্তন। আমরা যখন পরিবর্তন বের করি তখন কি করি না, শেষেরটা বিযুক্ত প্রথমেরটা, শেষেরটা কোনটা v2 বিযুক্ত প্রথমেরটা কোনটা v1, এইটা হলো গিয়ে ডেল্টা v। এবারে মাইনাস v1 টা আমি জিওমেট্রিক্যালি যদি দেখি v2 টা আমি v2 এর জায়গায় রাখবো আর v1 টা হয়ে যাবে এই দিকে। এটা ছিল উত্তর দিক, এখন এটা হবে দক্ষিণ দিক, এটা হলো গিয়ে মাইনাস v1। এবার এদের বিয়োগ করা মানে কি, এই বিপরীত ভেক্টর দিয়ে তাতে যোগ করা, অর্থাৎ আমরা এইটা যেটা পাবো সেটাই হলো ডেল্টা ভি। সেই ডেল্টা ভি এর মানটা কত পাবো সেটা তো আমরা জানতেই পারছি, বুঝতেই পারছি এর মধ্যে 90 ডিগ্রি কোণ আছে, খুব সহজে বের করতে পারবো। কিন্তু প্রথমে তোমাকে এটাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে ফার্স্টে ভালো করে, তারপরে তুমি এর মান হিসেব করতে যাবে যে ডেল্টা ভি সমান, তাহলে আমি এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দিইনি তোমরা দেখতে পাচ্ছ, ডেল্টা ভি সমান কি হবে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস মাইনাস v1 v2 2 v1 v2 cos 90 ডিগ্রি মানে 0, তার মানে বুঝতেই পারছো এইটুকু লিখলেই হবে। এবারে এটা হবে কত 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান হবে 10√2 মিটার পার সেকেন্ড। এবার বেগের পরিবর্তন বলেছে, এবারে পরিবর্তনটার দিক যদি তুমি বোঝাতে চাও তুমি এটাকে আলফা নিয়ে নিতে পারো, আলফা, তাহলে এখানে tan আলফা সমান কি পাবে না, এটাও 10 আর এটাও 10, লম্ব বাই ভূমি 10/10 কি হবে 1, অর্থাৎ তুমি এখানে লিখতে পারবে tan আলফা সমান 10/10 সমান 1, আলফা হয়ে যাবে 45 ডিগ্রি। এইভাবে তুমি এই গতিবেগের পরিবর্তনের মানটা বের করতে পারলে এবং দিকটা বলবে এটা পূর্ব আর এটা দক্ষিণ, যে পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, পূর্ব দিকের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে, ভালো করে শোনো, পূর্ব দিকের সাপেক্ষে 45 ডিগ্রি দক্ষিণ, এটা 45 ডিগ্রি আছে বলে তুমি উল্টোটাও লিখলেও ঠিক হয়ে যাবে, কিন্তু যখন 60 ডিগ্রি বা 30 ডিগ্রি হবে তখন আলাদা হয়ে যাবে। এই কারণে তোমাকে সবসময় লিখতে হবে যে কোনটা যেখানে নিয়েছো তার সাপেক্ষে, পূর্বের সাপেক্ষে দক্ষিণে 45 ডিগ্রি কোণে, এইটা তোমরা ভালো করে জেনে নাও, এটা কিন্তু উত্তরে লিখতে হবে। প্রাথমিক বেগটা আমি এঁকে ফেলবো, প্রাথমিক বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পশ্চিমটা হয় এদিকে, 10 মিটার পার সেকেন্ড আমি লিখলাম, এইটা হলো গিয়ে আমার v1। আচ্ছা, তারপরে গাড়িটির লাস্ট অন্তিম বেগ কোন দিক দিয়ে গেছে আমার জানার দরকার নেই, কোন পথে গেছে, তার শেষ যে বেগটা সেটা উত্তর অভিমুখী, উত্তরটা হয় এদিকে,
এটা হবে v2, এটাও 10 মিটার পার সেকেন্ড। এটা 10 মিটার পার এখন আমাকে সেকেন্ড কি স্কয়ার। করতে হবে, হ্যাঁ তাহলে এখানে কি করতে হবে না হচ্ছে গড় ত্বরণ সমান, আমাদেরকে সূত্রটা লিখে ফেলতে হবে, গড় ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। এখানে বেগের পরিবর্তন কি করব না v2 মাইনাস v1 বাই টি, এর ভ্যালুটা আমি লিখব। এবার v2 মাইনাস v1 করতে গেলে আমাকে কি করতে হবে, এইদিকে মাইনাস v1 পেতে হবে, আর v2 মাইনাস v1 মানে এইরকম একটা ডিরেকশনে হবে। এটাও 10 এটাও 10, মানে এটা 45 ডিগ্রি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবার আমাকে তাহলে কি করতে হবে, এটা উত্তর, এটা হচ্ছে পূর্ব। তাহলে গড় যে ত্বরণটা পাবো তার ডিরেকশন আমি যখন লিখবো যে এ অ্যাভারেজ, এইটার ভ্যালু লিখবো কত সেটা আমি লিখছি, আর এ অ্যাভারেজের দিক ও আমাদেরকে দেখাতে হবে। প্রথমে আমরা দিকটা বলে রাখি, এটা হবে উত্তর পূর্ব, দিক হবে উত্তর পূর্ব। হ্যাঁ, ত্বরণ সেটা একটা ভেক্টর রাশি, তার মানে তোমাকে এখানে দিকটা অবশ্যই দিতে হবে। আর এখানে বেগের যে পরিবর্তন হলো সেটা কত হবে না √v1² প্লাস v2²। এখানে হবে এর ভ্যালু হবে v1² প্লাস v2² বাই v1² প্লাস v2² মানে 10² প্লাস 10² বাই √2। দেখো টি এর মান আমি দিয়ে দিয়েছি এখানে √2 সেকেন্ড। এবারে 10² কত হবে 100 প্লাস 100 200, তাকে বর্গমূল করলে কি হবে 10√2 বাই √2 সমান হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ গড় ত্বরণের ভ্যালু হবে যে এ অ্যাভারেজ, এর ভ্যালু হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই যে গড় ত্বরণ, এর একটা দিক আমরা উল্লেখ করব, সেটা হলো উত্তর পূর্ব দিক। ভি বেগে সমদ্রুতিতে কৌণিক সরণ ঘটালে মানে কি না, এরকম একটা যদি বৃত্ত থাকে, ধরো বিমানটা এইখানে ছিল, সে এইখানে এসছে, এবার বৃত্তের কেন্দ্রের সঙ্গে বিমানটার যে প্রাথমিক অবস্থান তার যে সংযোগকারী সরলরেখাংশ এবং অন্তিম অবস্থানের সংযোগকারী যে সরলরেখাংশ, এদের মধ্যে যে কোণ, এটাকে আমরা বলছি কৌণিক সরণ। বৃত্তীয় গতিতে আমরা এটা জানতে পারবো। অর্থাৎ থিটা কৌণিক সরণ বলতে কি সেটা তোমরা বুঝতে পারলে। এখানে বেগের মান যদি v1 হয়, এখানে বেগের মান v2 ভেক্টর, আর এখানে v1 ভেক্টর। এবার v1 ভেক্টরের মান যদি v হয়, v2 ভেক্টরের মানও হবে v, কারণ আমরা এখানে বলছি সমদ্রুতিতে যাচ্ছি। অর্থাৎ তার বেগের মান নির্দিষ্ট রয়েছে কিন্তু দিকটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটবে কিনা তোমরা সকলেই এখন বলতে পারবে যে হ্যাঁ বেগের পরিবর্তন ঘটবে, কারণ এখানে দিক পরিবর্তন ঘটে গেছে। তাহলে আমি এই দুটো ভেক্টরকে যদি লিখতে চাই গায়ে গায়ে, এইটা যদি v1 হয়, v2টা কোন দিকে থাকবে না এইরকম থাকবে, আর এদের মধ্যে কোণ কত হবে থিটা। দেখো থিটা ঘুরে গেছে, এরকম ঘুরে গেছে। এখানে যদি আমি v1 লিখি, তাহলে এটা যদি থিটা ঘুরে যায় এটাও থিটা হবে। এখন থিটা যেহেতু পেয়ে গেছি আর এটা যেহেতু v2, তাহলে ডেল্টা ভি সমান লিখবো v2 মাইনাস v1। কেমন? এইটা লেখার পরে আমি কি করব, এই v1 এর দিকে, v1 এর বিপরীত দিকে বিপরীত ভেক্টরটা টেনে নেব। এটা যদি v1 হয় এইদিকে হবে মাইনাস v1, আর এইদিকে আমাদের আছে v2। এবারে আমরা কি করব, v2 মাইনাস v1 পেয়ে যাবো এই দিকে। এইটা হবে আমাদের ডেল্টা ভি, এইটা হবে ডেল্টা ভি। এই ডেল্টা ভি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ছবিটা প্রথমে সবাই আঁকার চেষ্টা করবে, ছবি ছাড়া কিন্তু কোনোভাবে করার চেষ্টা করবে না, তাহলে কি হবে তোমার ফর্মুলাটা অ্যাপ্লিকেশন শুধু মনে থাকবে, ছবিটা মনে না থাকলে তোমার কিন্তু ভালো ফিলিং আসবে না। এখানে ব্যাপারটাকে ভালো করে ফিল করতে হবে। এখানে তাহলে আমরা লিখবো কি যে ডেল্টা ভি এর ভ্যালু অ্যাকর্ডিং টু ভেক্টর ফর্মুলা, ভেক্টর বিয়োগের ফর্মুলা v1² প্লাস v2² মাইনাস 2v1 v2 cos থিটা। এখানে আমি লিখবো কি v1² এর ভ্যালু কত v², v2² এর ভ্যালু কত হবে v², তার মানে হবে এটা v² এটা v² প্লাস 2 ইনটু v cos থিটা।
এটা প্লাস না মাইনাস, তাহলে কি হবে 2v² এখানে আছে মাইনাস 2v² cos থিটা, সেখান থেকে আমি কি পাবো 2v² কমন নিয়ে নেবো 1 মাইনাস cos থিটা। এবার তোমরা প্রত্যেকেই জানো 1 মাইনাস cos 2a সমান কি হয় 2 sin স্কয়ার a, জানো তো, মনে আছে তো, তোমরা ম্যাথে এগুলো করছো এখন। তাহলে এখানে যদি এর 2 এর জায়গায় থিটা থাকে তাহলে এখানে কি হবে এর জায়গায় থিটা বাই 2 হবে, তাহলে এখানে লিখতে পারবো কি 2v² ইন্টু 2 sin স্কয়ার থিটা বাই 2, সেখান থেকে আমরা কি পাবো 2 বেরিয়ে আসবে 2 আর v² বেরিয়ে আসলে v আর sin থিটা বাই 2। তাহলে এখানে এই যে গতিবেগের পরিবর্তন রাশিমালা বের করতে দিয়েছে সেটা আমরা পাবো 2v sin ডেল্টা sin থিটা বাই 2, কেমন, এইটা হবে আমাদের আনসার। দেখো বেগে একটি বস্তুকণা বাঁক নিল, মানে এখানে বেগের মানের পরিবর্তন হয়নি, বোঝাই যাচ্ছে লেখাটা থেকে। অর্থাৎ এইরকম যদি বস্তুকণা থাকে, এই দিকে ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, এখন সে 60 ডিগ্রি কোণে বাঁক নিয়েছে, তার মানে সে এইরকম একটা জায়গায় আসছে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। এইরকম করে তোমাকে ছবিটা আঁকতে হবে, প্রত্যেকে ছবি এঁকে কিন্তু এই প্রবলেম গুলো করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার তাহলে কি, এটা যদি v1 হয় আর এটা যদি v2 হয়, তাহলে আমি v1টাকে আমি এইরকম দেখাবো আর v2টাকে এইরকম দেখাবো, এদের মধ্যে কোণের মান কত দেখাবো না 60 ডিগ্রি। তাহলে ডেল্টা ভি কত হবে, ডেল্টা ভি সমান হবে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার মাইনাস 2v1 v2 cos 60 ডিগ্রি, এইটা হবে। এবারে এগুলোর ভ্যালু সমান v1 ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু হচ্ছে কত না হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সবগুলোর ভ্যালু সমান, তাহলে এখানে 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার মাইনাস 2 ইনটু 20 ইনটু 20 cos 60 ডিগ্রির ভ্যালু তো তোমরা জানোই হাফ, হাফ আর 2 কেটে গেল, তাহলে এখানে 20 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, একটা 20 20 চলে গেল, তার মানে 20। তাহলে এখানে অতএব বেগের পরিবর্তন হলো 20 মিটার পার সেকেন্ড। সবাই এটা সুন্দরভাবে করে নাও। প্রত্যেকটা ভেক্টরের মান সমান, একক ভেক্টর মানে আমি যদি বলি প্রথম ভেক্টরটা এ ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটা বি ভেক্টর, এবং তাদের অন্তরফল মানে a মাইনাস বি, a ক্যাপ মাইনাস বি ক্যাপ সমান সি ক্যাপ, তাহলে এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে 1, প্রত্যেকটা একক ভেক্টর। দেখো এদের একক যদি অন্তরফল যদি একক ভেক্টর হয়, তাহলে এ ও এর ভ্যালুও 1, বি এর ভ্যালুও 1 আর সি এর ভ্যালু এই কারণে মড দেওয়া হচ্ছে 1, এদের ভ্যালু দেখানোর জন্য এইটা বলা আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত, মধ্যবর্তী কোণের মান আমি ধরে নিতে হবে, ধরি মধ্যবর্তী কোণের মান থিটা, থিটা হলে এ আর বি এর মধ্যবর্তী কোণের মান থিটা হলে এদের অন্তরফলের যে ভ্যালুটা হয় সেটা কি হয়, c ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা, তাহলে কি হবে a স্কয়ার 1 স্কয়ার b স্কয়ার 1 স্কয়ার 2a 1 ইনটু b 1 আর এটা হবে cos থিটা। আর c এর ভ্যালুটা কত, সবাই জানো যে c এর ভ্যালু 1, তাহলে এখানে 1 বসাবো, এই যে দুটোকে স্কয়ার করে দিলে 1 স্কয়ার 1 হবে, আর এখানে 1 প্লাস 1 2 প্লাস 2 cos থিটা, এই প্লাস কেন লিখেছি, এখানে মাইনাস হবে মাইনাস 2 cos থিটা। এবার এটাকে এইদিকে নিয়ে আসবো 2 cos থিটা, আর একটাকে 2 থেকে বাদ দিয়ে দিলে 1, তাহলে হবে cos থিটা ইকুয়ালস টু হাফ, সেখান থেকে আমি থিটা পেয়ে যাব 60 ডিগ্রি, অর্থাৎ এখানে মধ্যবর্তী কোণের মান অ্যান্সার হবে 60 ডিগ্রি। পরম মান, ভেক্টরের লব্ধির পরম মান বলতে এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাদের লব্ধির পরম মান মড এ প্লাস বি, আর অন্তরফলের পরম মান বলতে আমরা কি বুঝবো মড এ মাইনাস বি। এদের বর্গ করে দিই ফার্স্ট, হ্যাঁ এদের বর্গ করে দেবো। আমরা জানি সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab,
cos থিটা। এদের মধ্যবর্তী কোণের মান আমি ধরে নেব, ধরি দুটি ভেক্টর এ ও বি এবং অন্তর্বর্তী কোণ, তাদের অন্তর্বর্তী কোণ ভালো করে লিখবে পরীক্ষায়, সমান থিটা। এখানে সংক্ষিপ্ত ভাবে করতে হবে। এইটা শর্তানুসারে এটা দেওয়া আছে। এবারে এটা স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর এদিকে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, আর এটাকে এদিকে নিয়ে আসলে 4ab cos থিটা ইকুয়ালস টু 0। এবার এই দুটো এ বি আমরা ইচ্ছা মতো ধরেছি, আরবিটারি যেখানে সেগুলো নন জিরোই ধরবো। তাহলে এখানে কি হবে, cos থিটা মাস্ট বি ইকুয়ালস টু 0। কারণ কি এ নট ইকুয়ালস টু 0, আমাদের এটা স্বেচ্ছায় ধরেছি, তো আমরা নট ইকুয়ালস টু 0 নেব, আর 4 তো নট ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা অবশ্যই 0 হবে, আর থিটার মান তাহলে হবে 90 ডিগ্রি। অর্থাৎ তাদের অতএব দুটি ভেক্টরের, সবাই লিখে নাও, ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। এবার এটা হচ্ছে জ্যামিতিক দিক থেকে দেখো, এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, তাদের দেখো লব্ধি হয় এইরকম। আর এ মাইনাস বি বা বি মাইনাস এ করলে কি হবে, মাইনাস এ মাইনাস বি করলে এদিকে মাইনাস বি হয়ে যাচ্ছে। তাদের অন্তরফলও দেখো এক, দেখো এটার ভ্যালু যা হবে এটার ভ্যালুও তাই হবে। হ্যাঁ, এটা যদি 10√2 হয়, এটাও হবে 10, অর্থাৎ তাদের লব্ধির মান যা অন্তরফলের মানও তাই। কখন সেটা সম্ভব, যখন এরা 90 ডিগ্রি কোণে থাকে। তুমি জিওমেট্রিক্যালিও এটা দেখে নেবে, মিলিয়ে নেবে। এখানে এক ব্যক্তি এত মিটার বেগে অনুভূমিক রাস্তায় হাঁটছে, মানে সে সোজা হেঁটে যাচ্ছে, আর বৃষ্টি উলুভাবে পড়ছে বলে মনে হচ্ছে। মনে হওয়া মানে কি, ওটাই আপাত বেগ। আর আপাত যেটা সেটাই হচ্ছে রিলেটিভ বেগ। তাহলে এখানে দেওয়া আছে রিলেটিভ বেগ দেওয়া আছে, আর মানুষের বেগ দেওয়া আছে। সেখান থেকে বের করতে হবে ভি রেন, অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ বের করতে হবে। প্রথমে তোমরা ফর্মুলাটা লিখবে, যে ফর্মুলাটা তোমরা একটু আগে শিখেছো, আপেক্ষিক গতিবেগের ফর্মুলা। আপেক্ষিক বেগ কাকে বলে জেনেছো, আর আপেক্ষিক গতিবেগের ফর্মুলা জেনেছো। সেখান থেকে তোমরা কি পাও না, কার আপাত বেগ, বৃষ্টির আপাত বেগ, কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। তাহলে কার বেগটা আগে বসবে না, বৃষ্টির বেগটা আগে বসবে। ভি রেন মাইনাস ভি ম্যান, এইটা হবে ভি রিলেটিভ। এটা নিশ্চয়ই তোমরা মনে রেখেছো, একটু আগে আলোচনা করেছিলাম। এবার দেওয়া আছে কোনটা কোনটা না, এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, এটা পেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সাজাতে হবে। বিভিন্ন রুল আমরা প্রয়োগ করে সাজাবো। ভি রেন সমান কি হবে, ভি রিলেটিভ প্লাস ভি ম্যান। এইবার তুমি পেয়ে যাবে যে ভি রেন সমান, এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে এই ভেক্টর, তাহলে ভি রেন সমান হবে √ওভার ভি রিলেটিভ স্কোয়ার প্লাস ভি ম্যান স্কোয়ার প্লাস 2v রিলেটিভ ইন্টু ভি ম্যান ইন্টু কস থিটা। হ্যাঁ, এবারে বৃষ্টির প্রকৃত বেগ উলম্ব ভাবে পড়ছে, দেখো ভি রিলেটিভ কোনটা এইরকম, আর ভি ম্যান সে অনুভূমিক দিকে যাচ্ছে। এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি, এটা হচ্ছে ভি রিলেটিভ। ভালো করে ছবিটা দেখো, ভি রিলেটিভ আর এদিকে হচ্ছে ভি ম্যান। হ্যাঁ, দুটোই 2 কিলোমিটার সমান করে আনবে। তাহলে এখানে এদের যোগফলটা কোন দিকে হবে, এই দিকে হবে। এবারে বুঝতেই পারছো, এখানে 2 বসবে, এখানে 2 বসবে, এখানে 2, এখানে 2, আর cos থিটার জায়গায় 90 ডিগ্রি, মানে এইটা শূন্য হয়ে যাবে। তাহলে আমি অত কিছু লিখবো না, আমি এখানে ভি রিলেটিভ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান পাবো 2√2 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ হলো, অতএব বৃষ্টির প্রকৃত বেগ হলো 2√2 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নৌকাটাকে যে চালিয়ে নিয়ে যাচ্ছে ইঞ্জিন, সে ওই বেগটা সে ধরে রাখবে, স্থির জল হোক আর স্রোতের মধ্যে হোক না কেন, সে ওই বেগটা প্রোভাইড করতে পারবে। এবারে নৌকাটা কিন্তু আড়াআড়ি ভাবে গেছে, অর্থাৎ এইখান থেকে সরাসরি এইখানে গেছে। এটা যদি নদীর পাড় হয়, এই পাড় থেকে এই পাড়, এ
বিন্দু থেকে বি বিন্দুতে সরাসরি গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আড়াআড়ি ভাবে গেছে। এবং সেটা কতটা চওড়া নদীটা, না 1 কিলোমিটার। 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার যেতে তার সময় লেগেছে কত, না 15 মিনিট। অর্থাৎ এই দিকে যে বেগের মানটা, এর মানটা আমরা পেয়ে যাব 1 কিলোমিটারকে 15 মিনিট দিয়ে ভাগ করলে। তাহলে কিলোমিটার পার ঘন্টায় সেটা কত হবে, না এই দিকে যে বেগটা সেটা হচ্ছে নৌকার বেগ নয়, নৌকাকে কিন্তু এইভাবে চালাতে হবে। ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদেরকে, এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে হবে যে নৌকাকে এইদিকে চালাতে হবে, অর্থাৎ ভি বোট হলো এইদিকে, আর ভি স্রোত আছে, ভিএস স্রোত যেদিক থেকে আসে সেই দিক করে নৌকাটাকে দেখবে নিয়ে যায়, নিয়ে গেলে তবেই এটা ঘুরে 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 এই জায়গায় আসতে পারে। তোমরা প্রত্যেকেই হয়তো জানো, কম বেশি নৌকা চড়ার অভিজ্ঞতা রয়েছে। তোমরা দেখেছো এক পার থেকে আরেক পারে সরাসরি যেতে গেলে কিন্তু আমি সরাসরি যেতে পারবো না, কারণ স্রোত আছে, আমাকে টেনে এইদিকে নিয়ে চলে যাবে। তার জন্য আমার কি করবে, নৌকাটাকে এই দিক করে চালালে তবেই সরাসরি যাওয়া সম্ভব হবে। এখানে এই যে বেগটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট বেগ, আর এটা হচ্ছে বোটের বেগ, এটা স্রোতের বেগ। তাহলে এখানে আমি ফার্স্ট লিখে ফেলবো ভি রেজাল্টেন্ট সমান ভি বোট, দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী ভি বোট প্লাস ভি স্ট্রিম, স্ট্রিম স্রোতের বেগ। এই রেজাল্টেন্ট বেগটার মান কিন্তু আমি জেনে গেছি। কেন, না এই বেগে তো সে এই দিক থেকে এদিকে যাচ্ছে, 1 কিলোমিটার গেছে, 1 কিলোমিটার গেছে 15 মিনিট। 15 মিনিট মানে কত ঘন্টা, 15 মিনিট মানে 15/60, মানে 15/60 মানে কত, 1/4 ঘন্টা। এই জন্যই 15 মিনিট এখানে আমি দিয়ে রেখেছি। তাহলে 1/4 ঘন্টা আমি এখানে দিলাম। তাহলে এখানে ভি আর এর যে ভ্যালুটা আমি পাচ্ছি, সেই ভ্যালুটা কি হবে, 4 উপরে চলে যাবে, 4 কিলোমিটার পার ঘন্টা। ভি আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4 কিলোমিটার পার ঘন্টা। আর ভি বি দেওয়া আছে, যেটা সে স্থির জলে যে বেগে চলে, সেটাই হচ্ছে বোটটাকে যে ইঞ্জিনটা চালিয়ে নিয়ে যাচ্ছে তাকে এই বেগটা দিতে পারে। তাহলে ভি বি এখানে আমি দেব, ভি বি এর ভ্যালুটা হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এটা হচ্ছে বেগের কথা এঁকেছি। এই দিকটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে আমার 4, আর এই বাহুটা হচ্ছে 5। তাহলে এই বাহুটা কত হবে, না এটা 90 ডিগ্রি বলে এটা অতিভুজ, অতিভুজের থেকে এটা স্কয়ার বাদ দিলে অতিভুজের স্কয়ার মাইনাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার। তাহলে এইটা হয়ে যাবে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার সমান, প্রত্যেকে তোমরা জানো 3। বহু অঙ্কে এরকম আছে 5 4 3 এর সূত্র এটা। তাহলে এখানে আমি ভি স্রোতের মান, এই যে ভ্যালুটা আমরা পাবো সেটা ভি স্রোতের মান এইভাবে আমরা পাবো। হ্যাঁ, সেটা পেয়ে যাব। তাহলে কত, ভি স্ট্রিম ইকুয়ালস টু আমরা কি পাবো, এখানে লিখবো এটা হচ্ছে ভি ভি বি স্কয়ার মাইনাস ভি আর স্কয়ার। দেখো এটা ভি বি আর এটা ভি আর, তাহলে আমি লিখবো ভি বি স্কয়ার মাইনাস ভি আর স্কয়ার। ভি বি স্কয়ারটা হবে 5 স্কয়ার, আর ভি আর এর মানটা আমি এখান থেকে পেলাম 4 স্কয়ার সমান হচ্ছে 3। অতএব স্রোতের বেগ, এখানে লিখবো স্রোতের বেগ হলো 3 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ হলো 3 কিলোমিটার পার ঘন্টা। তিনটি ভেক্টর দেওয়া আছে, তিনটি ভেক্টরের যোগফল 0 ভেক্টর। তার মানে কি, তিনটি ভেক্টরের যোগফল 0 হওয়া মানে কি, আমরা আগে বলেছি তিনটি ভেক্টরের ক্রিয়ায় কোনো বস্তু সামনে থাকে। সেখানে আমরা বলেছি যে কোনো দুটো ভেক্টরের লব্ধি তৃতীয়টির সমান ও বিপরীত হলেই তাদের লব্ধির মান 0 হবে। এক্ষেত্রে আমরা তো ভেক্টর বীজগণিত অলরেডি জেনে গেছি। আমরা কি করব, a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, আমরা ভেক্টর বীজগণিতের নিয়ম অনুযায়ী বুদ্ধি করে মাইনাস সি এদিকে লিখে ফেলবো, সিটাকে ওদিকে নিয়ে চলে যাবো, কারণ আমরা অ্যাসোসিয়েটিভ রুল হ্যান্ড ত্যান বিপরীত ভেক্টর সমস্ত কিছু জেনে গেছি। তাহলে এটা আমরা নিয়ে যেতে পারবো। এবারে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান ধরি থিটা। তাহলে কি হবে, এটা আমি যদি দেখো এর যদি মড দিই, অর্থাৎ এ আর বি এর যে যোগফল লব্ধি, তার মান সি এর লব্ধির মানের সমান ও বিপরীত হবে, কিন্তু মানটা সমান হবে। তাহলে তাহলে এখানে আমি লিখতে পারবো কি, এটা স্কোয়ার করে দিলে এটা স্কোয়ার করে দিলে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হবে সি ভেক্টর স্কোয়ার। সি ভেক্টর স্কোয়ার মানে একদম সি স্কোয়ার লিখে দিতে পারি। এটা আমরা ডট প্রোডাক্ট যখন করবো তখন বুঝতে পারবো।
তাহলে এই দুটো ভেক্টরের যে যোগফল তার স্কোয়ার যদি আমি ইচ্ছা করে স্কোয়ার করলে, স্কোয়ার না করলেও হোল লেখা যেত, সেখানে বর্গমূল দিয়া লিখতে হতো, এই জন্য আমি স্কোয়ার। তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়ালস টু c স্কোয়ার। এবারে ভ্যালু গুলো বসিয়ে দাও। a এর ভ্যালু কত, 12, 12 স্কোয়ার। b এর ভ্যালু কত, 5, 5 স্কোয়ার। 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু cos থিটা সমান হবে c এর স্কোয়ার কত, 13। তাহলে এখানে কত, 144 প্লাস 25 169, আর এটা হবে 169। এদিকে 169 169 বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে আমি cos থিটা সমান 0 পাবো, সেখান থেকে থিটার মান পাবো 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে এখানে 90 ডিগ্রি। দেখেছো, ভেক্টরের বীজগণিত আমরা প্রয়োগ করতে পারছি, আমাদের আর এগুলোতে ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ। কিন্তু আমরা ঘাবড়ে যাই কারণ নতুন ভাবে এলে ওটা আমরা ঠিক প্রথমে ক্লাস 11 আমরা চট করে করতে পারি না, এই কারণে এই এক্সাম্পল গুলো আমি রেখেছি। বৃষ্টি উলম্বভাবে পড়ছে এইরকম ভাবে ভিড়ে, বায়ু বইছে পূর্ব থেকে পশ্চিমে, দি উইন্ড। তাহলে কি হবে এটা তোমরা নিজেরা করে ফেলো, ছবি টবি এঁকে সুন্দর করে, লাস্টে আমার সঙ্গে উত্তরে মেলাবে। এক্ষেত্রে বায়ু বইছে আর বৃষ্টি পড়ছে, তাহলে দুটোই বায়ুর বেগ আর বৃষ্টির বেগ যোগ হবে, দুটো যোগ হয়ে এইরকম অ্যাঙ্গেল করে পড়বে। উলম্বের সঙ্গে সেটা কত অ্যাঙ্গেলে পড়ে আছে, সেই অ্যাঙ্গেলে ওই ব্যক্তিকে ছাতা রাখতে হবে। এইরকম যদি অ্যাঙ্গেল হয় উলম্বের সঙ্গে, তাহলে ছাতাটাকে এইরকম করে রাখতে হবে। উলম্বের সঙ্গে কত ডিগ্রি করে ছাতা রাখতে হবে না, আলফা ডিগ্রি করে। তাহলে tan আলফা সমান হবে 38, সেখান থেকে ক্যালকুলেটরে বের করলে আলফা সমান 14.93 ডিগ্রি। অতএব ওই ব্যক্তি ছাতাটাকে উলম্বের সঙ্গে 14.93 ডিগ্রি করে সামনের দিকে আনত করে রাখবে, অর্থাৎ বায়ু যে দিক থেকে আসছে সেদিকে আনত করে রাখলে ভালোভাবে মানে গাটা ঢাকা থাকবে, বৃষ্টির থেকে রক্ষা পাবে। ভালো পেরেছো? স্যার আমার ভি আর অব্দি এসেছিল।